My dear students, welcome you all once again to my class. এবং আজকের এই ক্লাসে আমি রয়েছি রাইডার্স টু দ্য সি যে টেক্সট অ্যানালিসিস চলছিল তার পরবর্তী একটা পর্ব নিয়ে। এর আগে দুটো পর্ব অলরেডি আমি করে নিয়েছি। আজকে সেই অর্থে আমরা ধরে নিতে পারি তৃতীয় পর্ব। আমরা কিন্তু টেক্সট অ্যানালিসিসের জায়গাটা খুব দ্রুত কভার করার চেষ্টা করব। অবশ্যই দ্রুত মানে যতটা দ্রুত যাওয়া সম্ভব, মানে বিভিন্ন প্রসঙ্গ যেগুলো বলতে হবে সেই প্রসঙ্গগুলো তো টাচ করতেই হবে, কারণ এই টেক্সটটা এসএসসি সিলেবাসেও রয়েছে এবং এইচএসে যারা তোমরা থার্ড সেমিস্টার দেবে তোমাদেরও রয়েছে। ফলে একটু ডিটেলড স্টাডি না করলে দুটো সেকশনের যারা স্টুডেন্টস, দুটো লেয়ারের যারা স্টুডেন্টস সবারই প্রবলেম হবে। তো চলো আমরা যেটুকু অংশ কভার করেছিলাম এর আগের দিন তারপর থেকে আমরা একটু শুরু করি। তো অ্যাকচুয়ালি আমরা দেখছিলাম বার্টলে সমুদ্রে যাবে, হি ইজ গোয়িং টু গো টু দ্য গলওয়ে ফেয়ার অ্যান্ড অফকোর্স ইট উড বি আ ভেরি রিস্কি জার্নি বিকজ the sea surrounding the Aran Islands, okay, সেইখানে the condition of the sea is very rough. Generally it remains rough, but today it is actually far more tougher. কারণ হচ্ছে গিয়ে কি একটা ঝোড়ো বাতাসও তার সঙ্গে রয়েছে, বাট সিচুয়েশান এমন জায়গায় গেছে তাকে যেতেই হবে। তো সেখানে দেখতে পাচ্ছি কি এখানে দু বোন কথাবার্তা বলছে, ক্যাথরিন এবং নোরা। এর আগে আমরা জেনেছি একটা মৃতদেহের দেহ থেকে খুলে আনা পোশাক বান্ডিল করে নিয়ে এসছে নোরা, এবং ইয়াং প্রিস্ট বলেছেন যে এটা খুঁজে বের করো বা বোঝার চেষ্টা করো ওগুলো মাইকেলের ড্রেস কিনা, আর যদি মাইকেলের ড্রেস শিওর হয় তাহলে বাড়িতে বলো যে ওই ডোনেগালের কাছে তাকে অ্যাজ পার প্রপার ক্রিশ্চিয়ান রাইটস বেরি করা হয়েছে, এবং যদি না হয় তাহলে কিন্তু কিছু বলার দরকার নেই, কারণ অলরেডি মারিয়া খুব খারাপ অবস্থায় রয়েছে মানসিকভাবে। সো ইফ সি ইজ ইনফর্মড of not the dresses being of Michael's, so quite naturally it would be further pressure on her mind, because then she would be still wondering with a lot of pathos and sorrows whether Michael's body is there at all or it has already been devoured by the seagulls and other cormorant birds. Okay, so quite naturally let's move on to the text itself. Kathleen, is the sea bad by the white rocks? No, white rocks is actually a spot নিয়ার দ্য সিশোর, সমুদ্রের তীরে বা সমুদ্রের খুব কাছে অবস্থিত একটা জায়গা যেখানে হয়তো সাদা পাথর কিছু রয়েছে, তো জায়গাটার নাম হয়ে গেছে হোয়াইট রক্স। আর সমুদ্র কি খুব খারাপ অবস্থায় রয়েছে সাদা পাথরগুলোর কাছে? অ্যাকচুয়ালি এগুলো বিভিন্ন পয়েন্ট যেখানে দেখা যায় সমুদ্রের কন্ডিশন বিভিন্ন রকম থাকে। তো নোরা তখন উত্তর দিচ্ছে মিডলিং ব্যাড, মোটামুটি খারাপ, ইট ইজ রাফ, ফেয়ারলি রাফ, ওকে, গড হেল্প আস। অ্যাকচুয়ালি প্রায়শই দেখা যায় এরা কথায় কথায় এই গড হেল্প আস বা ঈশ্বরের রেফারেন্স টেনে আনে। কেন? তারা কি তাহলে খুব ডিভাউট, খুব ডিভোশনাল মাইন্ডেড? বিষয়টা এখানে নয়। অ্যাকচুয়ালি এই মানুষগুলো যারা প্রতিনিয়ত ডেস্টিনির সঙ্গে লড়াই করছে, একটা খুব টাফ লাইফ লিড করছে, যেখানে তাদের নিয়তির কৃপায় বাঁচতে হচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই, সেইখানে দাঁড়িয়ে তাদের জীবনের এই অসহায়তা ফুটে ওঠে প্রায়শই তাদের ঈশ্বরের স্মরণ নেওয়ার এই রেফারেন্সগুলোর মধ্য দিয়ে। কারণ অ্যাকচুয়ালি এটা যে প্রচণ্ড রকম তারা ঈশ্বর বিশ্বাসী তা নাও হতে পারে, ইট হ্যাজ বিন অলমোস্ট এ কাস্টম উইথ দেম টু রেফার টু গড ভেরি টাইম অ্যান্ড এগেন, এভরি টাইম অ্যান্ড এগেন দে ফাইন্ড এনি চান্স অফ রেফারিং, ওকে, এটা তাদের কাছে একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে, ওকে। সো দ্যাটস আ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে একটা জোরালো রোরিং সাউন্ড শোনা যাচ্ছে, গর্জন শোনা যাচ্ছে। সো ইট ইজ দ্য সাউন্ড অফ দ্য উইন্ড, স্টর্মি উইন্ড, and its worse it will be getting when the tides turn to the wind. So quite naturally when it is the time of tide, full tide, and if there is the rough wind, so being combined they both would bring about a disastrous consequence, means very rough and tough condition on the sea to cover, okay, or to make any journey over. তো কী দেখা যাচ্ছে যে and its worse it will be getting, পরিস্থিতি আরও খারাপ হবে যখন জোয়ার এসে হাজির হবে এবং তার সঙ্গে ঝোড়ো বাতাস মিশলে বড় বড় বিশাল বড় বড় ঢেউ উঠবে, ওকে। সো সি গোজ ওভার টু দ্য টেবল উইথ দ্য বান্ডেল, সাই ওপেন ইট নাও, বান্ডেলটাকে হাতে নিয়ে টেবিলের দিকে গেছে। আমি কি এটা খুলবো? অ্যাকচুয়ালি সি ইজ ভেরি মাচ কিউরিয়াস বিকজ সি ইজ ভেরি ইয়াং ইন এজ। ছোটো বয়সে যাদের মানে বয়স থাকে, আমাদের সবারই একসময় ছোটো বয়স ছিল, তো আমরা খুব কৌতূহলী ছিলাম, এটা খুব স্বাভাবিক, অল্প বয়সের কৌতূহল থাকাটা স্বাভাবিক। ক্যাথরিন বলছে মেবি she would wake up on us and come in before we were done. তো হতে পারে তিনি যে কোনো মুহূর্তে উঠে পড়তে পারেন। কে? তাদের মা মারিয়া মাইট
get up from her sleep and come to this room. এবং আমরা যতক্ষণ এটাকে চেক করব, এক্সামিন করব, খুঁজে বের করার চেষ্টা করব এটা মাইকেলের পোশাক কিনা, ততক্ষণে চলে আসতে পারে, এই প্রসেসটা শেষ হওয়ার আগে তার মা চলে আসতে পারে। সো কামিং টু দ্য টেবল, ইটস এ লং টাইম উই উইল বি অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং। এটা লম্বা সময় যেটা আমরা কাঁদতে থাকবো। বিষয়টা বোঝো যে অ্যাসার্টেন করার জন্য ওই ড্রেসগুলো মাইকেলের কিনা সেটা সময় লাগবে না, কিন্তু যদি সত্যিই মাইকেলের হয়, সো খুব স্বাভাবিক মাইকেল মারা গেছে, এরা আমি আগেও বলেছিলাম যে অলমোস্ট শিওর, কিন্তু তবু একটা 0.01% হলেও হোপ তারা এখনও বয়ে চলেছে মাইকেল হয়তো মিরাকুলাসলি বেঁচে ফিরে আসতে পারে। যদি শিওর হয়ে যায় ব্যাপারটা যে মাইকেল মারা গেছে, তাহলে এরা কাঁদতে থাকবে, সেই কান্নার পর্বটা কিন্তু চলতে থাকবে এবং অত সহজে মিটবে না। তখন মারিয়া এসে বুঝে যাবে যে কেন ওরা কাঁদছে, কোয়াইট ন্যাচারালি হার মেন্টাল কন্ডিশন উড বি ওয়ার্স। সো নোরা গোজ টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন্স। ভেতরে যে দরজা, অর্থাৎ দুটো, এই পাশে রান্নার অংশ, পাশে একটা ছোটো রুম, তার মাঝখানে একটা দরজা রয়েছে, এখানে কান পেতে শুনছে। ওকে, সি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, বিছানায় নড়াচড়া করছে, অ্যান্ড সি উইল বি কামিং ইন এ মিনিট খানেকের মধ্যে চলে আসবে। সো দে আর হ্যাবিচুয়েটেড, দে আর ওয়েল অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্টস, কারণ তাদের মা কেমন ধরনের আচরণ করেন, কী করেন, এটা অ্যাকচুয়ালি শুধু তাদের মা নয়, আমাদের প্রত্যেকেরই ফ্যামিলি মেম্বারদের সম্পর্কে আমরা এই ধারণা, পরিষ্কার একটা ধারণা নিয়ে চলি। তা মিনিট খানেকের মধ্যে এই রুমে চলে আসতে পারে। ক্যাথলিন, গিভ মি দ্য লেটার অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট। তো বলছে দাও, ওটাকে আমাকে দাও, আমি সিঁড়ি লাগিয়ে, সিঁড়িটা আমাকে দাও, লেটার। এবং টার্ফ লফট, অ্যাকচুয়ালি লফট কথার মানে হচ্ছে চিমনি উঠে যায়, দেখা যাবে দেওয়ালের গা ঘেঁষে চিমনি উঠে যায়, সেই চিমনি ওঠার জন্য উপরে গিয়ে একটা তেকোনো অংশ হয়, তবে চিমনি হয়ে এরকম উঠে যায়। প্রথমে দেওয়াল উঠলো, দেওয়ালটাকে এরকম তেকোনো নিয়ে এসে আবার একটা অংশ করে দেওয়া হয়, তো এইটাকে আমরা লফট বলি। কিন্তু অ্যাকচুয়ালি এখানে লফট কথার মানেটা হচ্ছে অন্য, যে গ্যাবল, সরি আমি এটাকে বলছি গ্যাবল। আর টার্ফ লফট হচ্ছে জ্বালানি রাখার জন্য যে জায়গা, জ্বালানি রাখার জন্য যে জায়গা। অ্যাকচুয়ালি এটা ওই মাচা টাইপের আর কি, গ্রামের দিকে দেওয়ালের সঙ্গে একটা প্রজেক্টেড কিছু খুঁটি বেরিয়ে থাকে, এবং তারপরে বা এ দেওয়াল থেকে ও দেওয়াল পর্যন্ত কিছু হয়তো খুঁটি দিয়ে তারপরে কিছু রাখার ব্যবস্থা থাকে, যাকে আমরা মাচা বলি। তো সেটাকে বলছে লফট, ঠিক আছে। লফট মানে এখানে অ্যাকচুয়ালি যেগুলো বড় বড় ফ্ল্যাট বা আধুনিক যে সমস্ত বাড়িঘর, সেখানে লফট ব্যাপারটা পুরো আলাদা জিনিস, সেখানে অনেক রকম সব চেম্বার টেম্বার তৈরি করা হয়, তো ওই রকম বিষয় না। এখানে পরিষ্কার গ্রাম্য ঘরবাড়ির মধ্যে যে আমরা মাচা দেখি, ওই মাচা। তো সেটাই বলছে, গিভ মি দ্য ল্যাডার অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট দ্য ওয়ে সি ওন্ট নো অফ দেম অ্যাট অল। এবং এভাবেই সে কিন্তু আদৌ এই জিনিসটা সম্পর্কে জানতে পারবে না। অ্যান্ড মেবি হোয়েন দ্য টাইড টার্নস, এবং এটাও হতে পারে সম্ভাবনা যখন জিওয়ারটা আসবে, সে উইল বি গোয়িং ডাউন টু সি উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট। তাহলে যখন জোয়ার আসবে, পূর্ব দিক থেকে জোয়ার আসবে বলছে, ওকে, তখন সে হয়তো যখন জোয়ার আসবে তখন সে হয়তো সমুদ্রের পাশে গিয়ে দেখবে যে পূর্ব দিক থেকে সে ভেসে ভেসে আসছে কিনা। ওকে, অর্থাৎ কে, মাইকেল, আর বেটার টু সে মাইকেলস ডেড বডি হতে পারে। তাহলে তখন যদি মারিয়া বেরিয়ে যায়, আমরা একটা চান্স পাবো, টাইম পাবো এটা দেখে নেওয়ার। সো দে পুট দ্য ল্যাডার অ্যাগেন্স্ট দ্য গ্যাবল অফ দ্য চিমনি। গ্যাবল কথাটা বলছিলাম, চিমনি উঠে যায়, এই তেকোনা অংশ, দেওয়ালটা কোনার দেওয়ালটা উপরে এসে তেকোনা হয়ে উঠলো, তারপরে আবার উঠে যায় চিমনি স্ট্রাকচার মতো হয়ে, এটাকে গ্যাবল বলা হয়। তো ওই গ্যাবলের, এদের দেওয়ালেও একটা গ্যাবল আছে চিমনি উঠে যাওয়ার জন্য, সেখানে ল্যাডারটা লাগিয়ে ক্যাথলিন গোজ আপ আ ফিউ স্টেপস, কয়েক ধাপ উপরে উঠলো, অ্যান্ড হাইডস দ্য বান্ডল ইন দ্য টার্ফ লফট, এবং এখানে রেখে দিল যে টার্ফ লফট, মানে ওখানে জ্বালানি রাখা রয়েছে, ফুয়েলস আর দেয়ার, সেখানে তার পেছনে লুকিয়ে রেখে দিয়েছে। মারিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, ঠিক সেই মুহূর্তেই মারিয়া চলে এসেছে, ওই যে বলছিলাম মিনিট খানেকের মধ্যে চলে আসবে, এবং তাই হলো। Maria looking up at Kathleen and speaking querulously, করে শুনে একটা অভিযোগের ঢঙ্গে, ইন সাম কমপ্লেনিং টোন, বলছে মানে ও ভেবেছে কি জ্বালানি নামাতে উঠেছে। অ্যাকচুয়ালি সেন বলছে, ইজন্ট টাফ এনাফ ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং, আজকে এই দিন এবং সন্ধ্যায় রান্নার জন্য কি যথেষ্ট জ্বালানি নেই, তুমি আবার জ্বালানি আনতে উঠেছো। তো অ্যাকচুয়ালি এটা মনে হতে পারে যে জ্বালানি নিয়ে এদের এত হেডেক কেন, এদের হেডেক সব জায়গাতে, বিকজ তাদের জীবনে কোনো কিছুই অ্যাবান্ডান্ট নয়, জ্বালানি ওদের মেপে মেপে খরচ করতে হয়, যেখানে জ্বালানি সংগ্রহ করাটাই বিশাল একটা কঠিন বিষয়, ফলে সেখানে জ্বালানি বাঁচিয়ে চলাটা অবশ্যই একটা পালনীয় কর্তব্যের মধ্যে পড়ে, বা ইটস ম্যান্ডেটরি টু সেভ ফুয়েলস। ওকে, তো কী বলছে, যথেষ্ট কি জ্বালানি নেই আজকে সারাদিন রান্না হওয়ার মতো।
ক্যাথলিন দেয়ারস আ কেক বেকিং, এবং ক্যাথলিন এই চান্সটাকে নিয়েছে। তার মা জানতে হবে তুমি ওখানে উঠেছে কেন, জ্বালানি নামাতে, জ্বালানি তো রয়েছে মনে হয়। তখন ক্যাথলিন তার ওই মায়ের কথা সূত্র ধরেই বলছে দ্যাটস আ কেক বেকিং, হ্যাঁ কেক একটা বানাতে হবে আর দ্য ফায়ার ফর শর্ট স্পেস, অল্প সময়ের মধ্যে। তা অল্প সময়ের মধ্যে বানানোর সঙ্গে জ্বালানির সম্পর্ক কী? যারা রান্নাবান্না অল্প বিস্তর জানো তোমরা, বা আইডিয়া আছে তোমরা জানো, যদি একটু ফ্লেম কমিয়ে বা জ্বালানি কম দিয়ে রান্না করা হয় তাহলে সময় একটু বেশি লাগে, আর যদি তাড়াতাড়ি রান্না করতে হয় তাহলে ফ্লেমটা বাড়াতে হয়। তাহলে যদি শর্ট টাইমের মধ্যে কেকটাকে বানাতে হয় হিট বেশি দিতে হবে, জ্বালানি বেশি পড়াতে হবে। তো থ্রোয়িং ডাউন দ্য টার্ফ ব্যাপারটাকে একটা মোটামুটি বাস্তবসম্মত বা বিশ্বাসযোগ্য রূপ দেওয়ার জন্য সে একটা বান্ডেল জ্বালানি ওর থেকে ছুঁড়ে ফেললো। ওকে, অ্যান্ড বার্টলি উইল ওয়ান্ট ইট হোয়েন দ্য টাইড টার্নস ইফ হি গোজ টু কনেমারা। কনেমারা অ্যাকচুয়ালি ইটস অ্যান আইরিশ কান্ট্রি টাউন, ওকে, ইন দ্য নর্থ ওয়েস্ট অফ গলওয়ে। গলওয়ের নর্থ ওয়েস্টে অবস্থিত একটা কাউন্টি টাউন, কান্ট্রি বা কাউন্টি অ্যাকচুয়ালি এই কথাটা ইংল্যান্ডে বেশি করে চলে, কাউন্টি একটা বড় ডিস্ট্রিক্ট টাইপ এলাকা আর কি। ওকে, তো সেই কাউন্টিতে অবস্থিত একটা শহর। তো সেখানে বলছে কনেমারায় যদি বার্টলে যায় তাহলে কিন্তু তাকে একটা কেক দিতে হবে, অর্থাৎ গলওয়ে ফেয়ারে একটা সংলগ্ন এলাকা, সেখানে হয়তো ওই পশু বাজার টাজার বসে যেখানে বার্টলি হর্সগুলো বিক্রি করতে নিয়ে যাবে। তো তাহলে একটা লম্বা সময় তার সঙ্গে কিছু খাওয়ার থাকবে না, তাকে খাওয়াটা একটা সঙ্গে দিতে হবে। নোরা পিকস আপ দ্য টার্ফ অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন। তো নোরা ওই বান্ডিলটা যেটা ফেলে দিয়েছিল ক্যাথলিনের উপর থেকে সেটা তুলে নিয়ে পট ওভেনের কাছে রাখলো। মরিয়া সিটিং ডাউন অন আ স্টুল অন অ্যাট দ্য ফায়ার, আগুনের পাশে যে টুলটা রাখা রয়েছে সেখানে এসে মরিয়া বসলো। হি ওন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট। দক্ষিণ পশ্চিম দিক থেকে ঝোড়ো বাতাস আসছে, এরকম একটা পরিস্থিতিতে সে অবশ্যই আজকে যাবে না। So quite naturally the situation is quite rough, okay, not at all favorable. He won't go these days, অবশ্যই আজ যাবে না, for the young priest will stop him surely. ইয়াং প্রিস্টের রেফারেন্স এর আগে আমরা পেয়েছি, এরাও বলছিল ইয়াং প্রিস্ট কি তাকে থামাবে, তাহলে বোঝাই যাচ্ছে ইয়াং প্রিস্টের ভূমিকা এবং একটা কন্ট্রোল এদের উপর রয়েছে। ইয়াং প্রিস্টকে এরা মেনে চলে, কেন মেনে চলে? যেহেতু ধর্মীয় ব্যক্তিত্ব, তো এদের জীবনে ধর্মকে আঁকড়ে ধরে মাছড়াটা ব্যাপার থাকে। যেহেতু এরা অসহায় মানুষ তার চরম অসহায় মুহূর্তে ঈশ্বরের উপর নির্ভরশীল হয়, এরকম আমরা দেখেছি। ফলে ঈশ্বর সংক্রান্ত যে সমস্ত মানুষজন বা ঐশ্বরিক ব্যাপারের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত মানুষজন তাদেরকে এরকম মেনে চলে। ইয়াং প্রিস্ট এদের গার্ডিয়ান স্বরূপ। এর আগে আমরা দেখেছি যে ইয়াং প্রিস্ট থামাবে নাকি বার্টলেকে, এবং মারিও বলছে যে ইয়াং প্রিস্ট নিঃসন্দেহে বার্টলেকে থামাবে, তাকে যেতে দেবে না। ওকে, নোরা হি উইল নট স্টপ হিম মাদার, মা ইয়াং প্রিস্ট কিন্তু তাকে থামাবে না। অ্যান্ড আই হার্ড ইমন সিমন, স্টিফেন ফেটি অ্যান্ড কলামসন সেইং হি উড গো। এই নামগুলো একটু মনে রেখো, কারণ এগুলো প্রশ্ন আসতে পারে। যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে প্রতিবেশী হিসাবে, তারা কে কে, বা দুজনের নাম দিয়ে একজনের নাম মিসিং থাকতে পারে। সো ইমন সিমন, স্টিফেন ফিটি অ্যান্ড কলামসন সেইং হি উড গো, এরা সব বার্টলের প্রতিবেশী বা বন্ধু হতে পারে। তারা বলে যে বার্টলে কিন্তু যাবে আজকে মরিয়া। হোয়ার ইজ হি ইটসেলফ, আমি আবার বলছি গ্রামাটিক্যাল কারেক্টনেস খুঁজতে হবে না, এটাই তাদের ল্যাঙ্গুয়েজ কাস্টম। বলছে সে আজকে কোথায় এখন? নোরা হি ওয়েন্ট ডাউন টু সি উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং ইন দিস উইক। অ্যাকচুয়ালি বার্টলে নিজেও হচ্ছে খুব আগ্রহী এই রাফ ওয়েদার বেরিয়ে যেতে, খুব ফুর্তিতে যাচ্ছে তার ব্যাপারটা নয়। সেও জানে ইটস সো ডেঞ্জারাস টু গো অন এ ভয়েস টুডে। তো সেও খোঁজ নিতে গেছে যে এই সপ্তাহে এই জাহাজটা বাদ দিয়ে আর কোনো জাহাজ আছে কিনা, তাহলে একটা সেকেন্ড চান্সে নেবে, ওয়েদারটা হয়তো সাবসাইড করে যাবে, তখন অনেক সেফ জার্নি হবে। সো বার্টলি গেছে খোঁজ নিতে। হি ওয়েন্ট ডাউন টু সি উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং ইন দ্য উইক, এই সপ্তাহে আর কোনো বোট যাচ্ছে কিনা। অ্যান্ড আই এম থিঙ্কিং ইট ওন্ট বি লং টিল হি ইজ হিয়ার নাও, এবং আমার মনে হয় খুব কম সময়ের মধ্যেই সে কিন্তু এখানে চলে আসবে। ফর দ্য টাইড ইজ টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড। গ্রিন হেড আরেকটা জায়গা, হয়তো কিছু পাথর সেখানে হয়তো সবুজ হয়ে আছে, কোনো প্যাচ অফ গ্রিনারি তৈরি হয়েছে পাথরগুলোর উপরে। তো আগের পাথরগুলো দেখছিলাম হোয়াইট, মানে তার উপর কোনো গ্রিন টাচ নেই। এই পাথরগুলোর উপর হয়তো কোনো গাছপালা জন্মেছে, শ্যাওলা বা মস বা অন্য কিছু হতে পারে। তো সেই গ্রিন হেডের কাছে দেখা যাচ্ছে কি দ্য টাইড ইজ টার্নিং, জোয়ার আসছে। জোয়ার আসার ব্যাপারটা বোঝা যাচ্ছে কী করে না, বিভিন্ন জায়গায় জোয়ার এলে বিভিন্ন ন্যাচারাল ফেনোমেনন ঘটতে দেখা যাবে। হয়তো ওই গ্রিন হেডের কাছে একটা পাথর পার্টিকুলার রয়েছে, তার উপর দিয়ে জল চলে আসছে, তাহলে বুঝে নিতে হবে যে জোয়ার এসে গেছে। অ্যান্ড দ্য হুকার স্ট্যাকিং ফ্রম দ্য ইস্ট। তো হুকার অ্যাকচুয়ালি হচ্ছে কি যেগুলো জেনারেলি স্মল ফিশিং বোট টাইপ, ওকে, এবং দেখা যাচ্ছে কি ট্যাকিং,
তো এটা পালগুলোকে অ্যাডজাস্ট করা, অ্যাডজাস্টিং দ্য সেলস উইন্ডওয়ার্ড, অর্থাৎ বাতাসের দিকে অভিমুখ রেখে পালগুলোকে অ্যাডজাস্ট করা। তাহলে দেখা যাচ্ছে জাহাজ যেটা আজকে বা যাবে, জাহাজই বলো বা বোট বলো, হোয়াট এভার ইট মেবি, জাহাজ ঠিক না, এটা একটা বোট, তো হুকার যাকে বলছে, স্মল ফিশিং বোট। ওকে, তো তারা করছে ট্যাকিং ফ্রম দ্য ইস্ট, পূর্ব দিক থেকে পালটাকে অ্যাডজাস্ট করতে করতে এগিয়ে আসছে। ক্যাথলিন, আই হিয়ার সামওয়ান পাসিং দ্য বিগ স্টোনস, কারোর একটা পায়ের শব্দ শুনছি বড় পাথরগুলোর কাছে। নোরা লুকিং আউট, হি ইজ কামিং নাও অ্যান্ড হি ইন আ হারি, তাকে দেখছি সে আসছে এবং সে একটা খুব ব্যস্ততার মধ্যে রয়েছে। ওকে, বার্টলি ঢুকলো। বার্টলি কামস ইন অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম, ঢুকে পড়েই চারদিকে খুঁজতে শুরু করেছে। স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, একটু দুঃখী ভাব নিয়ে এবং শান্ত স্বরে বলছে। দুঃখী কেন? সে নিজেও খুব যে আগ্রহী, আমি আগে বললাম, যেতে চায়নি, কিন্তু বাধ্য হচ্ছে যেতে, আজ কিছু করার নেই, তার মনে আনন্দ নেই। তো সেই দুঃখ ভরে এবং খুব শান্তভাবে বলছে, হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ ক্যাথলিন ওয়াজ বট ইন কনেমারা, মানে হুইচ আই বট ফ্রম কনেমারা, কনেমারা থেকে যে দড়িটা আমি নিয়ে এসেছিলাম সেই দড়িটা কোথায়? ক্যাথলিন কামিং ডাউন, গিভ ইট টু হিম নোরা, নোরা তাকে দড়িটা দাও। অর্থাৎ ক্যাথলিন যে ল্যাডার বা মইতে চড়েছিল, সে ল্যাডার থেকে নেমে এসে বলছে, ইটস অন এ নেল বাই দ্য হোয়াইট বোর্ডস, ওই হোয়াইট বোর্ডগুলোর পাশে একটা পেরেকে ঝোলানো রয়েছে। আই হাং ইট আপ দিস মর্নিং, আমি আজ সকালে এটা টাঙিয়ে রেখেছিলাম। ফর দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট, পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট বলে পিগের তো ব্ল্যাক ফিট হবেই স্বাভাবিক, এটা তাদের ভাষা রীতি। তো কালো পাওয়ালা শুকর আজকে দড়ি চেবাচ্ছিল। অ্যাকচুয়ালি শুকর দড়ি চেবায়, এটা খুব আনকমন, এবং এটা একটা ইল বা ইভিল ওমেন হিসাবে আমরা দেখতে পারি। এরকম বেশ কিছু এখানে ছড়ানো রয়েছে, বেশ কিছু অশুভ ইঙ্গিত, তার মধ্যে এরকম একটা। নোরা গিভিং দ্য রোপ, গিভিং ইম দ্য রোপ, ইজ দ্যাট ইট বার্টলে, বার্টলে এটাই কি তাই? তো মারিও বলছে, ইউড ডু রাইট টু লিভ দ্যাট রোপ বার্টলি হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, বার্টলি তুমি যদি দড়িটাকে ওইখানে ছেড়ে দাও ঝুলন্ত অবস্থায়, অর্থাৎ ইফ ইউ ডোন্ট টেক ইট টু গেট প্রিপেয়ার্ড ফর দ্য পারপাস অফ দ্য জার্নি, তাহলে এটা বেটার হবে। ওকে, বার্টলি টেক্স দ্য রোপ, বার্টলি কথায় কর্ণপাত করছে না। তাহলে বার্টলি কি ইনসোলেন্ট, উদ্ধত? নো, অ্যাকচুয়ালি বার্টলি হ্যাজ নো আদার ওয়ে, হি মাস্ট গো, ওকে, মাস্ট গো টু দ্য সি, ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, বলছি দড়িটা রেখে দাও, এটা এখানে কাজে লাগবে। আই এম টেলিং ইউ, আমি তোমাকে বলছি, মাইকেল ইজ ওয়াস্ট আপ টুমরো মর্নিং, যদি আগামীকাল মাইকেলের ডেড বডি ভেসে আছে, তাহলে মারিয়া কিন্তু শিওর যে মাইকেল আর বেঁচে নেই, তার ডেড বডি যদি ভেসে আছে, অর্থাৎ নেক্সট মর্নিং অথবা যদি পরের সকালে, আর এনি মর্নিং ইন দ্য উইক, অথবা যে কোনো সকালে যদি ভেসে আসে তার দেহটা, কারণ সকালে কেন না, রাতে তো আর সমুদ্রের পাশে গিয়ে ওই অন্ধকারে খোঁজা সম্ভব নয়, ওদের কাছে নিঃসন্দেহ অত্যাধুনিক আলোর ছিল না সেই সময়, তো দিনের আলোতেই খুঁজতে হবে। তাহলে যে কোনো সকালে যদি তার ডেড বডিটা খুঁজে পাওয়া যায়, তখন কী হবে? এই দড়িটা কেন লাগবে? বিকজ ফর মিনস বিকজ ইটস এ ডিপ গ্রেভ উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড, গভীর এটা আমাকে বা আমাদেরকে কবর খুঁড়তে হবে এবং তার কফিনটা নামানোর জন্য দড়ি লাগবে। সো এদের এখানে এক্সেস বলে কিছু নেই, না আছে এক্সেস জ্বালানি, না আছে এক্সেস দড়ি, তো খুব হার্ড অ্যান্ড টাইট লাইফ এদের। তো সেইখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে দড়িটা বার্টলে চাইছে ঘোড়ার মুখের ফাঁস, মানে অর্থাৎ যেটাকে আমরা লাগাম বলি, লাগাম বানানোর জন্য, হল্টার বানানোর জন্য যে দড়িটা সে ব্যবহার করছে, সেই দড়িটা যদি ও না নিয়ে যায় তাহলে এটা আবার একটা অন্য পারপাসে লেগে যাবে। সো এইভাবে তাদের জীবন চলে। তো জীবন আর মৃত্যু, জীবনযাপন আর মৃত্যুর যেন অপেক্ষা, একদম হ্যান্ড ইন হ্যান্ড যেন এদের লাইফে রয়ে গেছে। সো আমরা আজকে এই পর্যন্ত কভার করলাম। এই নাটকটা কিন্তু অনেকগুলো পর্ব নিয়ে আমাকে কভার করতে হবে, কারণ বেশ খানিকটা অনেকটা নাটক রয়েছে। তো আপাতত এইখানেই আজকে ক্লাসটা শেষ করব, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ততক্ষণে সবাই ভালো থেকো, স্টেবল, স্টে কানেক্টেড বিটুইন দ্য নেক্সট ক্লাসেস। থ্যাংক ইউ।